মাঝে মাঝে একটা প্রশ্ন উঠে আসে, সোশ্যাল মিডিয়া ট্রোলস তোমরা কি করে হ্যান্ডেল করো? হ্যান্ডেল করতে হবে কেন? আমি একটা পাবলিক ফিগার, বা যারা পাবলিক ফিগার ভালো নামটা নিচ্ছে, ফেমটা নিচ্ছে, ব্র্যান্ডিং নিচ্ছে, বড় ছবিতে কাজ করছে, সেটা যেরকম তারা নিচ্ছে, তাদের খারাপটাও নিতে হবে। তুমি যা যা করো সেগুলো খুব বেশি মানুষ জানতে পারে না, মানে যারা তোমার খুব ক্লোজ তাদের থেকে হয়তো কিছু কথা শোনা যায়, জানতে না দেওয়া এটা কেন? সবকিছু সবাইকে জানাতে হবে? কিছুদিন আগে মেসিকে ঘিরে তোমারই বন্ধু সহকর্মী শুভশ্রী গাঙ্গুলিকে জঘন্য একটা ট্রোলের মুখোমুখি হতে হয়। হাউ ডিড ইউ সি দ্য সিনারিও? তখন লোকের আবেগটা এমন জায়গায় পৌঁছে গেছিল যে লোকে কি বলছে হয়তো সেটাও ভাবছে না। আমার একজন মহিলা হিসেবে খারাপ লেগেছে, খুবই খারাপ লেগেছে। ট্রোলটা একটা লেভেলে চলে যায় না, যেটা না আমার মনে হয় মানুষে বোঝে না যে এটা একটা মেন্টালিও একটা মানুষকে খুব এফেক্ট করতে পারে। কখনো তোমার মধ্যেই পাওয়ারে আসার, থাকার বা পাওয়ার চলে যাওয়ার ভয় কাজ করেছে? দেখো, আমার পাওয়ারটা তো আমি নিজেই ছেড়ে দিয়েছি। তো অ্যাজ এ হিউম্যান, অ্যাজ এ পাবলিক ফিগার, আমার কাছে সবচেয়ে বেশি পাওয়ার, কারণ কি আমার ভয়েসটার পাওয়ার আছে। ফালতু কথা এদিক ওদিক শুনবেন না তিনি, কারণ তিনি নানাদার দেন। মিমি আমি নিয়ে হাততালি দিচ্ছি তোমার জন্য। মিমি, এই যে ইন্ট্রোডাকশনটা দিলাম, এবং যারা তোমার দর্শকরা থেকে শুরু করে আমরাও জানি যে তুমি খুব সহজে অল্প কথায় ধরতে পারো পরের লাইনটা কি হতে পারে কথাটা। এই আন্ডারস্ট্যান্ডিংটা তৈরি হলো কিভাবে প্রথম থেকেই? কি বলবো, জাস্ট হয়ে গেছে আর কি। বেশ, এবার আসি ভানুপ্রিয়া ভূতের হোটেলে। তো একটা জিনিস বলো তো, জীবনে চলার পথে কোনটা বেশি বুঝেছো? ভূত মানুষকে বেশি ভয় পেতে পারে, না মানুষ ভূতকে বেশি ভয় পেতে পারে? ভূত মানুষকে বেশি ভয় পেতে পারে। মানুষের মতো ডেঞ্জারাস জিনিস এই পৃথিবীতেই আর কিছু নেই। দ্য মোস্ট স্ক্যারিয়েস্ট থিং ইন দিস এন্টায়ার ওয়ার্ল্ড ইজ হিউম্যান। আমরা সব জিনিস ধ্বংস করছি, আমরা সব জিনিস শেষ করে ফেলছি। তুমি দেখো না, কোভিডের সময় যখন আমরা ঘরের ভেতরে ছিলাম, বাইরের লাইফটা কিরকম উর্বর হয়ে গেছিল। মানে অ্যানিমালস ওয়্যার অন রোড। তুমি যদি ব্যাংককের আন্ডার ওয়াটার লাইফ বলো, সেটা বল, থাইল্যান্ডের, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, দিল্লিতে জঙ্গলের বাইরে হরিণ বসে থাকতো, মানে রাস্তার বাইরে হরিণ বসে থাকতো। এভরিথিং। আই থিঙ্ক আমরাই এমন একটা প্রজাতি এই পৃথিবীতে যারা নিজেরা নিজেদের ক্ষতি করি, মানে নিজেরা ডেফিনেটলি নিজেদের ক্ষতি করি। যেরকম হলো, ওয়ান ইজ স্মোকিং, ওয়ান ইজ, মানে আমাদেরকেই প্রোটেক্ট করার জন্য পুলিশকে ভয় দেখাতে হয়। মানে হেলমেটটা পরো, অ্যাক্সিডেন্ট হলে আমি মারা যাব, কিন্তু পুলিশকে বারবার এটা মনে করাতে হয় যে হেলমেট পরো। তার মধ্যে গাছ কেটো না, মানে গাছ কাটলে তো আমাদেরই আজকে AQI এই লেভেলে যাচ্ছে। এটা তো মানুষই মানুষের ক্ষতি করে। তুমি দেখবে একজন হাতি তার পুরো এন্টিটিকে প্রোটেক্ট করে। ইভেন আমি সেদিন একটা ভিডিও দেখছিলাম যেখানে একটা চিতা না একটা হরিণের বাচ্চাকে প্রোটেক্ট করছে, বিকজ ওর মাটাকে মেরে ফেলেছে। ডিসকভারিতে দেখছিলাম আমি। সো এই আমার মনে হয় অ্যানিমালস আর মোর হিউম্যান নাও, অ্যান্ড উই হ্যাভ বিকাম ডেঞ্জারাস। এই যে কথাগুলো তুমি বললে, এগুলো মনে হয় মানুষের সহজাত প্রবৃত্তি বলে আমরা ছোটবেলা থেকে পড়েছি যে মানুষের মধ্যে দয়া থাকবে, মায়া থাকবে। একদম। এই বেসিকটারই কি কোথাও একটা অভাব হয়ে যাচ্ছে? অ্যাবসলিউটলি। সিভিক সেন্স আমাদের মধ্যে চলে যাচ্ছে, আমরা পেশেন্স চলে যাচ্ছে আমাদের মধ্যে, অ্যান্ড আমরা খুব শিগগিরই রেগে যাচ্ছি। আমরা একটা ছোট্ট মানুষের ক্লিপ দেখে সেটা নিয়ে তার লাইফটাকে জাজ করে নিচ্ছি যে সে কিরকম, সে কি না কি। তো আমার মনে হয় এটা এই জেনারেশনের একটা প্রেশার হতে পারে, জানো তো, যে গিভেন আজকে আমাদের পপুলেশনটা যেদিকে, লোকের কাজে কিভাবে যাচ্ছে। তুমি যদি দেখো আমাদের দেশে হংকিং সিস্টেমটা, যে হর্ন, ট্রাফিকে দাঁড়িয়ে রেড লাইটেও মানুষের হর্ন বাজায়। সো হোয়াট ইজ দ্যাট? দ্যাট ইজ বিং ইমপেশেন্ট, দ্যাট ইজ নট বিং অ্যাওয়্যার যে আমি যে হর্নটা বাজাচ্ছি পাশের গাড়িতে একটা পেশেন্টও থাকতে পারে, বা কারো একটা অসুবিধাও হতে পারে। সো এগুলো দিনে দিনে মানুষের মধ্যে কমে যাচ্ছে। আমার মনে হয় যদি একটু সচেতন হয় মানুষেরা, একটু হাসতে, যদি আরো মানুষের হাসতে ভুলে গেছে, সোশ্যাল মিডিয়া অ্যাডিক্ট হয়ে গেছে। সো এগুলো হয়তো চারদিকে সবকিছুকে এফেক্ট করছে। তো এই যে তুমি যে কথাগুলো বললে, সেগুলো নিয়ে আমার মনে হয় ভোকাল হওয়া সবার উচিত, কিন্তু আমরা সবাই ভোকাল নয়। আমরা অনেকেই হয়তো এই সিস্টেমেরই পার্ট। কিন্তু কেন এই প্রশ্নটায় আসছি, কারণ তুমি পাওয়ারে থাকা কালীনও
সোকল্ড একটা পাওয়ারে থাকা কালীনও যে বিভিন্ন বিষয় নিয়ে ভোকাল হয়েছিলে যেগুলো তোমার মতন কারোর থেকে সেই মুহূর্তে এক্সপেক্টেড ছিল না, তো কখনো তোমার মধ্যেই পাওয়ারে আসার, থাকার বা পাওয়ার চলে যাওয়ার ভয় কাজ করেছে? দেখো, আমার পাওয়ারটা তো আমি নিজেই ছেড়ে দিয়েছি, ইয়েস, কিন্তু সেটা একটা পলিটিক্যাল পাওয়ার। ইয়েস, কিন্তু অ্যাজ এ হিউম্যান, অ্যাজ এ পাবলিক ফিগার, আমার কাছে সবচেয়ে বেশি পাওয়ার, কারণ কি আমার ভয়েসটার পাওয়ার আছে। আজকে যদি আমি একটা টুইট করি, হয়তো মনে করি আমি যদি একটা টুইট করি, আমি যদি একটা, আমার মনে হয় এটা ইম্প্যাক্ট ফেলবে মানুষের মধ্যে, তার মধ্যে হয়তো একটা মানুষও যদি চেঞ্জ হয়, একটা মানুষও সেটা নিয়ে ভাবে, তো সেটাই অনেক। যে তুমি সবসময় একটা পলিটিক্যাল ফিগার হয়েই যে চেঞ্জ আনতে পারবে সেটা কিন্তু কোনো দরকার নেই। মানে তুমি যদি বড় বড়, ইফ ফর এক্সাম্পল যদি তুমি স্বামী বিবেকানন্দকে নাও, মাদার টেরেসাকে নাও, দে আর নোন পলিটিক্যাল ফিগার বাট দে আর আইকনস। ইয়েস, হ্যাঁ, সো মানুষের মানে তুমি দেখতে হবে যে তুমি তোমার ভয়েসটা কিসের জন্য কাজে লাগাতে চাও, নিজের স্বার্থের জন্য না পরোপকারের জন্য। এই যে জায়গাটা থেকে সোশ্যাল মিডিয়ার কথাটা এলো, যে এখন পুরোটাই ভিউজের খেলা হয়ে গেছে, সমস্ত কিছু ভিউজের নিরিখে বিচার হচ্ছে, এটাই কতটা মানসিকতা এবং ভ্যালুস গুলো ড্যামেজ হচ্ছে, হিউম্যানিটি যদি বলা যায় প্রিসাইজলি? আমি দেখো, এটা ইজ আ ভেরি ডিপ কোয়েশ্চেন, বাট আমি এটাই বিশ্বাস করি যে তোমার হিউম্যানিটি ততক্ষণ এফেক্টেড হবে না যতক্ষণ তুমি চাইবে না। তোমার একটা আপব্রিঙ্গিং আছে, বা আমাদের সবার একটা আপব্রিঙ্গিং আছে, আমরা কিছু দেখে বড় হয়েছি, আমরা কিছু শিখে বড় হয়েছি, আমরা পড়ে বড় হয়েছি, এবার সেটাকে আমরা কিভাবে কাজে লাগাচ্ছি। যতক্ষণ তুমি নিজেকে এফেক্ট করবে না কোনো জিনিসে, কোনো জিনিস তোমাকে এফেক্ট করতে পারে না। ধরো আমি ফর এক্সাম্পল বললাম যে এই যে মাঝে মাঝে একটা প্রশ্ন উঠে আসে, সোশ্যাল মিডিয়া ট্রোলস তোমরা কি করে হ্যান্ডেল করো? হ্যান্ডেল করতে হবে কেন? ওটা তো একটা সেকশন অফ, দেখো আমি একটা পাবলিক ফিগার, বা যারা পাবলিক ফিগার তারা ভালো নামটা নিচ্ছে, ফেমটা নিচ্ছে, ব্র্যান্ডিং নিচ্ছে, বড় ছবিতে কাজ করছে, সেটা যেরকম তারা নিচ্ছে তাদের খারাপটাও নিতে হবে। বিকজ তোমরা কোট আনকোট, আমরা পাবলিক ফিগার, ভালোটাও নিচ্ছ, খারাপটাও নাও, দুটোকেই মাথায় লাগানোর দরকার নেই। তোমার সাকসেসও যেন মাথায় না ওঠে, তোমার ফেলিয়ারও যেন মাথায় না ওঠে। তাহলে ফেমের ভূতটা, সাফল্যের ভূতটা তুমি কিভাবে দেখো? আমি দেখি না, মানে আমি আগে হয়তো বলেছি তোমায়, আমি দেখি না এই জীবনটা, মানে এটা আমার অকুপেশন, প্যাশনের জায়গা, ভালোবাসার জায়গা, একটা অংশ, কিন্তু একটা অংশ, আ পার্ট। দিস ইজ নট মাই লাইফ। এটা কিন্তু ডিফাইন করে না আমাকে। আমি একটা বইয়ে ধরো অনেকগুলো চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টার ওয়াইজ আমি সেই চরিত্রগুলো প্লে করছি, কাট হচ্ছে, বাড়ি যাচ্ছি, সেটা হলো আমি আসল। আর সেই লাইফটা আমার অনেকটা বড়, সেখানে আমার মা বাবা, বন্ধু বান্ধব, আমার পোষ্যরা, আমার খুশি থাকা, আমার ভালো থাকাটা, সেইখানে আমি চুজ করে নিচ্ছি। এটা আমাকে আমি কোনোদিন সাকসেস ফেলিয়ার আগে খুব হিট করতো, মানে ফেলিয়ারটা খুব হিট করতো আমার, তখন এটা তখনই আমার জীবনে শেখা যে নাথিং ইজ পার্মানেন্ট ইন লাইফ। যেমন failure is also not permanent, success is also not permanent, neither are the people. Yes. সো যখন কিছুই পার্মানেন্ট না জীবনে, এটা নিয়ে ভেবে সময় কি, খাও দাও, আনন্দ করো, খুশি থাকো, বাস দ্যাটস লাইফ। কিন্তু কোনটা তোমায় বেশি শিক্ষা দিয়েছে মিমিদি, যে সাফল্য না যখন ফেলিয়ার? অলওয়েজ। Your success doesn't teach you. Success rather attracts a lot of things towards you যেগুলো থাকবে না আর জীবনে। ফেক ফ্রেন্ডস, ফেক পিপল, তুমি ভালো, তুমি ভালো, তুমি ভালো, তুমি ভালো, একটা 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 ওয়ালের মধ্যে করে দেয় তোমাকে, বাবল। ফেলিয়ার তোমাকে শেখায় যে তখন তুমি বোঝো যে জীবনটা কি, মানে জীবনটা কতটা ইম্পর্টেন্ট। যে আজকে আমি দু পায়ে হেঁটে, আমাকে একজন জাস্ট জিজ্ঞেস করলো যে নতুন বছর কি করে শুরু করলাম, আমি বললাম নতুন বছর শুরু করলাম যে আমি চোখে দেখতে পাচ্ছি, দু পায়ে হাঁটতে পাচ্ছি, সুস্থ আছি, আমার প্লেটে খাবার আছে, আমার আশেপাশের লোক সুস্থ আছে, এটাই আমার সবচেয়ে বড় পাওনা জীবনে। বাকি সুস্থ থাকলে, ভালো থাকলে, খুশি থাকলে সব কঙ্কর করা যায়।
মিমিদি, সুস্থ থাকার মন্ত্র থেকে এবার একটু দেশ সুস্থ থাকার মন্ত্রে আসি, যেহেতু তুমি এখানে একজন লয়ার, আর আমরা বলে থাকি আইন থাকলে আইনের ফাঁকও আছে। একদম। বর্তমান ভারত রাজ্য দুটো নিরিখে যদি দেখো বা সারা পৃথিবীর যদি চিত্রটা তুমি দেখো, কতখানি মনে হয় আইন এবং পক্ষপাত দুষ্টতা, তার সঙ্গে আইনের ফাঁক ফোকরগুলো ধীরে ধীরে ফাটলটা আরো অনেক বেশি বড় হয়ে যাচ্ছে বা ছোট হচ্ছে, যেটাই তোমার মনে হয়? তোমার কোয়েশ্চেনটা অনেকটা ডিপ, মানে ইটস এ ভেরি গুড কোয়েশ্চেন অ্যান্ড ইটস এ ভেরি ডিপ কোয়েশ্চেন অলসো। আমি যদি ভুল বলি আনসারটা তাহলে বিপদ হয়ে যাবে। সো আমি আমার স্বল্প বিদ্যায় স্বল্প জ্ঞানে এইটুকুই বলতে পারি, অনেক খারাপ লাগার জায়গা আছে। যেমন আমাদের রিসেন্ট যদি আমি বলি, মানে ভেরি ক্লোজ প্রক্সিমিটিতে যদি বলি, অ্যানিমাল নিয়ে যে লগুলো পাস হচ্ছে, আর রেপিস্ট অন বেল ঘুরে বেড়াচ্ছে, সো এগুলো আমাকে খুব নাড়া দেয় ভেতর থেকে, যে কেন এটা হচ্ছে। why don't we deserve stringent laws for rapists and molesters? ওদের কেন বেল হবে, আর যেখানে একজন কথা বলতে পারে না, যারা রাদার প্রোটেক্ট করেছে মহিলাদের, বাচ্চাদের, একটা বাচ্চাকে সারা রাত জেগে, আমার এগুলো বললে আমার কান্না পায়। সো ওদেরকে তুলে নিয়ে জেনারেলি মানে অ্যাকচুয়ালি মেরে ফেলার মতো। সো আর আরেকটা খারাপ লাগার জায়গা হলো যে এটা নিয়ে খুব কম মানে ডেফিনেটলি লোকে ফাইট করে, তো এটার এগেইনস্টে যখন মানুষে প্রচার করছে, তার পেছনে পুলিশ লাগিয়ে সবাইকে সরিয়ে দিচ্ছে, সাইলেন্ট মার্চেস, প্রোটেস্টস। তো যখন ওই পাওয়ারটা আছে, তো সেটা তো अगेंस्ट দ্য ক্রাইম অফ দ্য কান্ট্রি ইউজ করা উচিত না, যাতে দ্য রোড শুড বি সেফার ফ্রম দ্য পিপল, নট ফ্রম দিস অ্যানিমালস। আর যদি রেবিজের কথা তোমরা বলো, যদি অ্যানিমাল বাইটের কথা তোমরা বলো, তাহলে এটা প্রশাসনের কাজ অ্যান্ড এবিসি নিয়মটা ইউজ করার, অ্যান্টি রেবিজ ভ্যাকসিনেশন করা, স্প্রে করানোর, স্টেরিলাইজেশন করানোর, বিকজ উই আর নট ইকুইপড উইথ আ লট অফ স্পেস ফর দ্য অ্যানিমালস, মানে স্পেশালি ডগস। সো কোথায় যাবে ওরা? আমরা যদি ওদের ভয়েস না হই, তো আর কি হবে? তো আইনটা যে মানুষগুলোর হাতে আছে, এবং যে সমস্ত বড় বড় অ্যাডভোকেটরা বিভিন্ন কেস লড়ে, তাদের দেখে আমরা অনেক সময় বলি ইনি এই কেসটা লড়ছেন, আমরা বলে থাকি, আর বলা হয় কানুন কা হাত লম্বা হতা হয়। সেই হাতটাই কি আপাতত ফ্রিজ হয়ে আছে? না, দেখো, আমার মনে হয় ভালোর সাথে খারাপও হয়। অল উই ক্যান ডু অ্যাজ এ হিউম্যান বিং, নর্মাল পিপল, উই ক্যান জাস্ট হোপ ফর দ্য বেস্ট অ্যান্ড ভয়েস আউট। আমরা পেটিশন সাইন করতে পারি, ভয়েস দিতে পারি, আর আমাদের ভয়েস এফেক্ট করে ডেফিনেটলি। তুমি যদি দেখো রিসেন্টলি অ্যারাভেলি নিয়ে এত কিছু হচ্ছিল, তারপরে সাউথেও একটা ফরেস্ট কাটা হচ্ছিল, যেটা একটা কলেজ ক্যাম্পাসের পেছনে ছিল, সেটার অ্যানিমালসরা বাইরে চলে এসেছিল, তো কারা স্টপ করেছে? লোকাল পিপলরা, দ্য স্টুডেন্টস। সো আর ভয়েস, ইয়াং পিপল, ইয়াং চিলড্রেন, মানে ইয়াংস্টার্সরা, অ্যাকচুয়ালি চিলড্রেন বলবো না, ইয়াংস্টার্সরা, যারা এটা নিয়ে বুঝছে। আবার একটা জায়গায় যেখানে উন্নয়ন বলে গাছ কাটা হবে, সেখানে লোকে প্রতিবাদ করছে। তো মানুষের ভয়েস ম্যাটার করে, অ্যান্ড উই থিঙ্ক দ্যাট উই আর দ্য ট্যাক্স পেয়ার অফ দ্য কান্ট্রি, আর আমাদের টাকায় যেহেতু পুরোটা রান হচ্ছে, সো উই ডেফিনেটলি আর ডিজার্ভ বেটার। এই ক্ষেত্রে আবার একটা প্রশ্ন আসে, যে এই যে যারা যারা বলছো ইয়াং পিপল, তারা প্রশ্ন তোলে, তারা জিজ্ঞেস করে, এরকম তো কিছু ঘটনা আছে। আবার এমনও দেখা যায় চারপাশে আমাদের পরিবার থেকে যদি দেখা, এমন অনেক অন্যায় আমরা মুখ বুজে সহ্য করিনি, কারণ কোনো সিনিয়র বলছে, সে বড় বলে বলছে, আমরা প্রশ্নটাই তুলি না। প্রশ্ন তোলাটা, এবং বাবা মাও অনেক সময় দমিয়ে দেয় যে তোমার থেকে বড়, বলতে হবে না, যা, এভাবে কথা বলতে হয়। এই গদরটাকে নিয়ে কি বলবে? এই বেসিক, এটা তো আমরা সবাই ফেস করেছি হয়তো সেটা, আর এটা হয়তো কি বলে এটাকে, আমাদের বড় হয়ে ওঠার একটা পার্ট। বড়দের হয়তো বলার, ইমিডিয়েটলি বলে যে মুখে মুখে তর্ক করো না, সামথিং লাইক দ্যাট। বাট আমার মনে হয় কাউকে তো কোনোদিন একবার বলতেই হবে যেটা ভুল, হয়তো সেই মুহূর্তে না, পরে নিজের মতো করে। ডিপেন্ড করছে উনি কি নিয়ে বলছেন, কি টপিকটা, কতটা সেন্সিটিভ, এটা কি ইগনোর করা যায় কি যায় না, সো সেটার উপর। মিমি চক্রবর্তী কখনো কোনো কথা বলতে ভয় পেয়েছে? না, কোনোদিন না।
মানে আমি রাস্তায় নেমে প্রতিবাদও করেছি, আর আমি জীবনে খুব কম জিনিসকে ভয় পাই। আমার নিজের কুকর্ম যদি থাকে সেটাকে ভয় পাই। আমি নিজের কর্মে খুব বিশ্বাসী। আমি বিশ্বাস করি যে যারা ভালো কাজ করে বা যাদের ভালো কর্ম তাদের ভালোই হবে। সাময়িক হয়তো একটা খারাপ ভালো ফেজ হতে পারে, কিন্তু যারা ভালো কাজ করে তাদের হয়তো ভালোই হবে। আর কোথাও কর্মা ইজ রিয়েল বলে না, ইট ইজ রিয়েল, দ্যাট ইজ হোয়াট আই বিলিভ। মিমিদি, এই পুরো জিনিসটা নিয়েই তুমি, এবং এই যে কনস্ট্যান্ট নিজের বিবেকের কাছে ক্লিয়ার থাকার এই চেষ্টাটার জন্যই তুমি কি অনেক কিছু থেকে অ্যালুফ থেকে নিজেকে প্রশ্নগুলো করো? মানে হ্যাঁ, একদম, ওয়ান ওয়ার্ড, ইয়েস। আর সেই সময় মানে এই ডিটক্সটা করো কিভাবে? সোশ্যাল মিডিয়া হ্যাংওভার? না, আমি কিছুতেই ডিটক্স করি না। আমি 1 ঘন্টা করে রিল দেখি ঘুমানোর আগে, তো সোশ্যাল মিডিয়ার ডিটক্সের কোনো ব্যাপারই নেই। আমার ওই ফানি রিল গুলো দেখতে খুব ভালো লাগে, ওই যে ভূত সেজে ঘুরে বেড়াচ্ছে লোকে, বা ডগসদের সুন্দর সুন্দর রিল, এগুলো দেখি আমি। এই 1 hour আমি দিই। আর এমনি আমি খুব একটা ফোনে থাকি না। আর আমি লিখি, আর মানে আমি জার্নালিং করি খুব, সো সেটা আমার ব্রেন ক্লাটারটাকে হেল্প করে। আর যেহেতু আমি ওয়ার্কআউট করি খুব, সো আমার এমনিও ব্রেন ফগটা কম। আর যদি কোনো সময় আপসেট লাগে বা কিছু লাগে, আমার ইয়েদের কাছে চলে যাই, ডগগুলোর কাছে চলে যাই, যারা মানে আমি সংস্থাগুলো যেখানে আছে ওখানে যাই, ওদের সাথে সময় কাটে, নেচারের সাথে সময় কাটে, আমার মন ভালো হয়ে যায়। আরে তুমি যা যা করো সেগুলো খুব বেশি মানুষ জানতে পারে না, মানে যারা তোমার খুব ক্লোজ তাদের থেকে হয়তো কিছু কথা শোনা যায়, জানতে না দেওয়া, এটা কেন? সবকিছু সবাইকে জানাতে হবে না। আমি সবকিছু থরি বললাম না যে আমার যেটা তোমাদের জানানোর দরকার, এটা যেরকম আমার ছবির সম্পর্কে, ভানুপ্রিয়া ভূতের হোটেল আসছে 23শে জানুয়ারি, এটা জানানোর দরকার, ইম্পর্টেন্ট। সেটার বাইরে আমার মনে হয় ইট শুড বি মাই চয়েস যে আমি কতটা কাউকে জানাতে চাই। বেশ, তাহলে ভূতের হোটেলটা আমরা অন্য দিকে চলে গেছিলাম, সমাজতত্ত্বে। যদি ভানুপ্রিয়া ভূতের হোটেলের কথাতেই আসি, তাহলে কোন ভূতে তুমি বেশি ভয় পাও? আর যদি কোনো ভূতকে তোমাকে ভয় দেখাতে হয়, হোয়াট উইল বি ইওর এক্সপ্রেশন? এক্সপ্রেশন তো সেই সময় বুঝতে হবে, বাট আমি ভূতে ভয় পাই কেন, ছোটবেলা থেকে ভূতের গল্প শুনে বড় হয়েছি। সো কি ভূতে ভয় পাই বলা ডিফিকাল্ট, বাট ও সেজে গুজে ভূত হয়ে আছে ওগুলো তো ডেফিনেটলি ফানি লাগে। বাট হস্টেল যখন যারা দেখেছে, বা কনজুরিং ওই সব ব্যাপার, তারপর জাম্প স্কেয়ারে ভয় লাগে, এগুলো। আর মানে তোমার নিজের জীবনে কখনো কোনো স্পুকি ইনসিডেন্ট হয়েছে? হ্যাঁ হয়েছে। মানে মানে খুবই একটা বাজে এক্সপিরিয়েন্স একটা হোটেলে হয়েছিল। সো মানে টুকটাক ইনসিডেন্ট হয়, বাট ওটা খুবই বাজে ছিল। দ্যাট আই ফেল্ট দেয়ার ওয়াজ সামথিং এন্ড মানে আমি ফ্রিজ করে গেছিলাম, এইসব হয়েছিল। সো হ্যাঁ, সেগুলো থেকে বেরিয়ে তার তুমি মনে হয় এখন যে অবস্থা আছে, ভূতকেও তুমি ডেয়ার দিয়ে দেবে? না বাবা, এইসব বলতেই নেই, এইসব নেই বলনা চাইয়ে। আর যদি ভানুপ্রিয়া ভূতের হোটেলে তোমার ক্যারেক্টারটা লয়ার, এটুকুনি আমরা জানতে পেরেছি, তো আরেকটু যদি ডিটেল একটু বলো। সো ভানুপ্রিয়া ভূতের হোটেল একটা হোটেল, ভূতের হোটেল তো পরে আসে, ভানুপ্রিয়া হোটেলটার নাম, তাই তো? হ্যাঁ। সো ওই হোটেলের পরে আমি কেসটা নিই, যে সবাই বলে হোটেলটা ভুতুরে, তাই জন্য হোটেলটা ধরো ওনার আমাকে কেসটা দেয় যে এটা কেন ভুতুরে বলছো তুমি, এটা ফরে লড়ো। আর সোহম আমার অ্যাগেনস্টে কেসটা নেয় যে ওটা ভূতেরই হোটেল। আমি বলি না, ও বলে হ্যাঁ। সো আমি কি ভূতের হোটেলটা থাকি, তারপরে আর কি যেরকম দিন ভাবে এটা আনফোল্ডস। আর এটা পুরো ফ্যামিলি ড্রামা বলতে গেলে সপরিবারে ফ্যামিলি নিয়ে দেখার মতো একটা ছবি। আর আমরা আনকাট ইউএ পেয়েছি, তার মানে পুরোটাই এন্টারটেইনিং খুবই। আমার মনে হয় লোকের খুব ভালো লাগবে। সোহমদার সঙ্গে কথা বলছিলাম, সোহমদা বলে মানে গল্পটার মধ্যে খুব সহজ একটা ব্যাপার, একদম নট কমপ্লিকেটেড, এন্টারটেইনিং। এই সহজ কথা বা সহজ ন্যারেটিভ বলার লোকগুলো কতটা বাড়ছে, মানে কমছে? সহজ কথা আমরা বলি তো, যে সহজ কথা মজার মতো করে বলো, আমরা মানে গল্পের থ্রু থেকে। হ্যাঁ জানি না, মানে এত ডিপলি ভাবিনি কোনোদিন। ওকে, এবার যে প্রশ্নটা আসবো সেটা তোমার প্রসঙ্গ নয় হয়তো, কিন্তু তাও যেহেতু সোশ্যাল মিডিয়ার কথা আসছিল, কিছুদিন আগে মেসিকে ঘিরে তোমারই বন্ধু সহকর্মী শুভশ্রী গাঙ্গুলিকে জঘন্য একটা ট্রোলের মুখোমুখি হতে হয়। হাউ ডিড ইউ সি দ্য সিনারিও? দেখো,
এটাকে দিস ইজ আ সেন্সিটিভ টপিক অ্যান্ড আই উইল ডিভাইড ইট ইন্টু টু পার্টস। ফার্স্ট পার্ট, যে মেসিকে দেখতে গেছে লোকে, মেসিকে দেখতে পায়নি, এরকমই একটা কিছু পুরো জিনিসটা নিয়ে। এবার লোকে রেগে গেছে। অ্যান্ড সেকেন্ড পার্ট ইজ ট্রোলিং অফ শুভ। সো আমি এখনো জানি না ওয়াই শি ওয়াজ ট্রোলড, দ্যাট ও গেছিল বলে ট্রোলড হয়েছে কি আমি না জানি না, মানে সেই জন্য ট্রোলড হয়েছিল কি? একটা ছবি শি শেয়ার্ড, যখন যখন এই জিনিসটা হচ্ছে, মানে যুবভারতী যখন উত্তাল, তখনই শি শেয়ার্ড দ্য পিকচার। তারপরে অনেকের এটা একটা সোশ্যাল মিডিয়ার রাগ চলে আসে যে আমরা এত টাকা দিয়ে এলাম শুভশ্রী গাঙ্গুলিকে দেখতে, উনি কেন জায়গা পেলেন, ওনার পলিটিক্যাল পাওয়ার আছে, মানে ওনার হাজব্যান্ড পলিটিক্যাল সোর্স আছে বলে সেখান থেকে এরকম নানা ধরনের কথা তৈরি হয়। আচ্ছা, সো দেখো আমার মনে হয় যে আনফর্চুনেট এটা খুব, মানে যেইভাবে ও ট্রোলটা হয়েছে খুবই আনফর্চুনেট। অ্যান্ড তখন লোকের আবেগটা এমন জায়গায় পৌঁছে গেছিল যে লোকে কি বলছে হয়তো সেটাও ভাবছে না, কতটা লেভেলে বলছে সেটাও ভাবছে না, মহিলাকে নিয়ে বলছে সেটাও হয়তো ভাবছে না, লোকে হয়তো রেগেছিল। আমি তারপরে আরেকটা জিনিসও বলি যে ভ্যান্ডালাইজ করার জিনিসটা, সেটারও পক্ষ আমি নিই না, কেন কি যারা ভ্যান্ডালাইজ করেছে এটা তাদের টাকা দিয়েই বানানো। আর হয়তো হয়তো না, একটা বিশাল মিসম্যানেজমেন্ট ছিল সেটা। আমি জানি না কার দোষ না দোষ, কিন্তু এটা হয়তো অ্যাভয়েড করা যেতে পারতো, তাই জন্যই লোকে রেগে গেছে, তাই জন্যই এসব হয়েছে। অ্যান্ড স্টিল আই ফিল দ্যাট এটা ভালো করে সবকিছু হ্যান্ডেল করলে হয়তো অ্যাভয়েড করা যেত, করা যায়নি। বাট শুভকে ওই পরিমাণ লেভেলে যদি ট্রোল করে থাকে যেটা হয়েছে আর কি, সেটা ইটস ভেরি আনফর্চুনেট। মানে আমি তো একজন নারী হিসেবে দেখো, এটার কি আমি নারী হিসেবে না, আমি এটার পক্ষে নয়, মানুষ হিসেবে এটার পক্ষে নয়, আমার মনে হয় না কেউ হবে। হয়তো অনেকেই ইন্ডাস্ট্রির, আমি শুনেছি তোমরা বাইট নিয়েছো, তারা হয়তো এটা নিয়ে বলেনি, ভেবেছে যে ওদেরকেও যদি ট্রোল করে লোকে, কিন্তু যেটা আমার মনে হয়, আমার তো মনে হয় যে সেটা আমি তো বলতে পারি, ভয়েস আউট করতে পারি, আমার একজন মহিলা হিসেবে খারাপ লেগেছে, খুবই খারাপ লেগেছে। আর ট্রোলটা একটা লেভেলে চলে যায় না, যেটা না আমার মনে হয় মানুষে বোঝে না যে এটা একটা মেন্টালিও একটা মানুষকে খুব এফেক্ট করতে পারে। সো মেন্টালি একটা এফেক্ট হয়তো করেছে, ওকেও হয়তো করেছে। সো সেটার দরকার নেই গো, মানে আমার মনে হয় আমরা রাগটাকে একটু কন্ট্রোল করলেই বেটার। কিন্তু অবভিয়াসলি লোকে সকাল 6টা থেকে বসে আছে, সো এই রাগটাও আছে, কিন্তু পুরো রাগটা ওর উপরেও তো উঠালে আর কি করে হবে। না, আমরা রাগে থাকবো না, আমরা ভালোবাসায় আসি। আর ভালোবাসা থেকে তোমার জন্য কিছু ছোট্ট প্রশ্ন আছে, প্রশ্ন নয়, সিন্স ইউ আর কুইন অফ এক্সপ্রেশন, তো তোমাকে কিছু সিচুয়েশন আমি দেবো এবং তোমাকে জাস্ট এক্সপ্রেশন দিতে হবে। যখন কোনো প্রডিউসার তোমায় বলছে দিদি আপনার জন্য একটা দারুণ স্ক্রিপ্ট আছে, আপনার ক্যারেক্টারটা অল্প, রেমুনারেশনটা অল্প, কিন্তু স্ক্রিপ্টটা দারুণ, দ্যাটস মাই এক্সপ্রেশন। আচ্ছা, যখন তোমাকে আই রোল, যখন তোমাকে কেউ প্রচুর ফ্ল্যাটার করছে কিন্তু তুমি জানো তার উদ্দেশ্যটা কিরকম, মিন্দি তুমি কি ভালো কি সুন্দর তোমায় দেখতে, তোমার মতো কোনো অভিনেত্রী নেই, আমি তো মনে করি যে এই বাংলার সব থেকে সেরা অভিনেত্রী তুমি, তুমি বেস্ট, তোমার মতো আর কেউ নেই, কি দরকার বলো, এটাই। আচ্ছা, নেক্সট, যখন কেউ তোমাকে বলছে যে একটা সেলফি তোলা হয়ে যাওয়ার পরও যখন তোমাকে কেউ বলছে যে আর একটা সেলফি, এটা ঝাপসা, এটা আমি আমার ছোট বোনকে পাঠাবো, আর কয়েকটা সেলফি ছোট ছোট তুলে নিই, সেটা আই এম ওকে, এটা সচরাচর হতে থাকে। সো এটা খুবই আই এম ভেরি ওকে উইথ ইট। আর আরেকটা হলো কি, যখন তুমি কাউকে কোনো জিনিস ধার দিয়েছো, কিন্তু যখনই তার থেকে তুমি ফোন চাই, মানে ফোন করছো বা নক করছো, সে তখনই বলছে আর একটু ওয়েট করে যা, তোর কি কোনো কিছুর অভাব আছে, তুই কি আমাকে বিশ্বাস করিস না? না, আমার এটা হয় না, কারণ কি আমি যদি যাকে যাকে আজ অব্দি ধার দিয়েছি আমি সেটা ডোনেশন ভেবে ভুলে গেছি, কারণ কি সো ইয়েস। বেশ। আর যখন যদি তোমায় এবারে কোনো ভূতকে ভয় দেখাতে হয়, ধরো তোমার সামনে হুট করে কেউ চলে এলো, হুট করে একটা ভূতই চলে, আমি একবার ইয়েতে গেছিলাম, স্ক্যারি হাউস লন্ডনে, ভেরি স্ক্যারি ইট ইজ, এলএতে মনে হয়। আমি ভূতের চুলের মুঠি ধরে এভাবে ঘুরিয়েছিলাম, মানে ধাক্কা দিয়েছি, ও আবার এসে ওর চুল, মানে ও জামা ধরে ওকে ঝাঁকিয়ে ধাক্কা দিয়ে ভূতকে না দিয়েছিলে?
অসাধারণ। না মানে ওরা কিন্তু চারদিক থেকে ঘিরে নিয়েছে, আর যেটা দরজা হওয়ার কথা সেটা মধ্যে দাঁড়িয়ে গেছে, তোর তো দরজায় দাঁড়ানোর কথা না, করে ধাক্কা দিয়ে বেরিয়ে এসে চিৎকার। দিস ইজ মিমি চক্রবর্তী লেডিস এন্ড জেন্টলম্যান। আর তারপরে আমরা যখন ফুটেজটা দেখেছিলাম বাইরে, মানে আমি না ভূতটা না মারটার খাওয়ার পরে পেছনে গিয়ে আমার দিকে এইভাবে তাকাচ্ছে, ये कौन आया था इंडिया না से? বলে আমাকে এরকম করলো। আমি বললাম, তারপরে যা বাকিটা বলছি না, বিপ 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 করে আমি পালিয়েছি। আর লাস্ট যখন কোনো গ্যাদারিং এ যদি তোমাকে কেউ প্রশ্ন করে, সাহসটাও করে থাকে, কি রে মেঘে মেঘে বেলাটা তো কম হলো না, বিয়ে কবে করবি? না, কেউ এসব করে না। সব বাজে প্রশ্ন কেউ করে না, আমিও করবো না, কারণ আমাকে পরের ইন্টারভিউটা পেতে হবে মিমিদির থেকে। তো মিমিদি যদি ভানুপ্রিয়া ভূতের হোটেলের জন্য একটু সবাইকে ইনভাইট করে দাও। 23শে জানুয়ারি সরস্বতী পুজোর দিন রিলিজ করছে ভানুপ্রিয়া ভূতের হোটেল, সপরিবারে প্লিজ যান, আশা করি ছবিটা আপনাদের খুব ভালো লাগবে। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।